অনলাইন ক্লাস দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রুটিন অনুযায়ী আজকে আমার ক্লাস নবম শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু বিষয়বস্তু থেকে আজকের ক্লাসে আমি সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণু, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর এবং লাইসোসোম নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় 4টি কোষ অঙ্গাণুর গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান বি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার। রুটিন অনুযায়ী এখন আমার ক্লাস নবম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 2 এর জীবকোষ ও টিস্যু বিষয়বস্তু থেকে আজকে আমি একটি ক্লাস নেব। আজকে আমি দ্বিতীয় ক্লাস নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই ঘরে আছো। গত ক্লাসে আমি মাইটোকন্ড্রিয়ার গঠন ও প্লাস্টিডের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ আমি কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমি ঝিল্লিযুক্ত কোষ অঙ্গাণু সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করব, এ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শিক্ষণফল ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গঠন ও কাজ সম্পর্কে জানতে পারবে। গত ক্লাসে আমি ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড নিয়ে আলোচনা করেছি। ঝিল্লিযুক্ত বাকি যে কোষ অঙ্গাণুগুলো আছে ঝিল্লিযুক্ত, তাদের মধ্যে কয়েকটি কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণু। প্রথমে এসে আমরা জেনে নিই গলজি বস্তু। গলগি নামক বিজ্ঞানী, স্নায়ুবিজ্ঞানী গলজি বস্তু আবিষ্কার করেন। 1898 সালে গলগি নামক বিজ্ঞানী, একজন স্নায়ুবিজ্ঞানী, এই গলজি বস্তু আবিষ্কার করেন। এর গঠন কিরকম চিত্রের মধ্যে দেখো। থাকে কোথায়? প্রধানত প্রাণী কোষে, তবে উদ্ভিদ কোষেও আছে। সাধারণত ক্ষরণকারী কোষেদের পাওয়া যায়, যেমন লালা, মিউকাস এসবে। গলজি বস্তু সিস্টার্নি ও কিছু ভেসিকল নিয়ে গঠিত। এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে। কিসের সাথে? বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো কোনো বিভাগীয় কাজের সাথে এরা সম্পর্কিত এবং কখনো এরা প্রোটিন সঞ্চয় করে। অনেক কথা বলেছি, অনেকগুলো কাজ সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি বুঝতে পেরেছো। আর এই গঠনে আমরা কি বলছি, এটি একটি কি নিয়ে গঠিত বলেছি? সিস্টার্নি এবং ভেসিকল। আর কাজ কি বলেছি? হরমোন নিঃসরণ এবং বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। আর কি? প্রোটিন সঞ্চয়। আবার কোন কোন বিপাকীয় কার্যের সাথেও এরা সম্পর্কিত। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমি পড়াচ্ছিলাম তোমাদের কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমিক কোষীয় অঙ্গাণু। এবার আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আলোচনা করব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সংক্ষেপে আমরা বলি ER। দু ধরনের হয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণের গায়ে রাইবোসোম দানা থাকে। এটা একটা মজার বিষয় যে রাইবোসোম দানার উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়, মসৃণ এবং অমসৃণ। মসৃণ যারা, তাদের গায়ে রাইবোসোম দানা থাকে না। আর যারা অমসৃণ, অমসৃণ কেন? রাইবোসোম দানা তাদের গায়ে লেগে থাকে বলেই কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেহেতু রাইবোসোম লাগানো থাকে, তাই স্বাভাবিকভাবেই এসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষণ ঘটে। স্বাভাবিকভাবেই এসব স্থানে প্রোটিন সংশ্লেষণ ঘটে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয় কোষে উৎপাদিত পদার্থ সমূহের প্রবাহ পথ হিসাবে। কি বলছি? প্রবাহ পথ হিসাবে। কিসের? কোষে উৎপাদিত বিভিন্ন পদার্থের। কোন অঙ্গাণু? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রবাহ পথ হিসাবে কাজ করে।
আবার বলছি, কোষে উৎপাদিত বিভিন্ন পদার্থের প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এরা কখনো কখনো দেখা যায় যে প্লাজমা মেমব্রেনের সাথে লাগানো থাকে, তাই ধারণা করা হয়েছে এক কোষ থেকে অন্য কোষে এবং কোষে উৎপাদিত বিভিন্ন দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। কেন? কারণ কখনো কখনো দেখা যায় যে এরা প্লাজমা মেমব্রেনের গায়ে যুক্ত থাকে। মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর ইত্যাদি সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর কোথায় আছে? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। কয় ধরনের বলেছি? 2 ধরনের। সংক্ষেপে বলি আমরা ER, মসৃণ। সংক্ষেপে কি বলি? ER। কয় ধরনের আছে? 2 ধরনের, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ যাদের গায়ে রাইবোসোম দানা থাকে না, রাইবোসোম দানা যাদের গায়ে লাগানো থাকে, যুক্ত থাকে, তাদেরকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আমি তোমাদের কোষগহ্বর বোঝানোর চেষ্টা করবো। উদ্ভিদ কোষে সাধারণত আমরা একটা সাইটোপ্লাজমের ভিতরে একটা ফাঁকা গহ্বর দেখি, এটি হলো কোষগহ্বর। কোষের সাইটোপ্লাজমে যে আপাত ফাঁকা স্থান লক্ষ্য করা যায়, তাই হচ্ছে কোষগহ্বর। কোষগহ্বর, বড় কোষগহ্বর হলো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, আর প্রাণী কোষে থাকলেও সেগুলো খুব ছোট ছোটই থাকে। কোষগহ্বর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। বড় কোষগহ্বর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। এর প্রধান কাজ কি? কোষ রস ধারণ করা। কি বলেছি? কোষ রস ধারণ করা হলো কোষগহ্বরের প্রধান কাজ। আমিষ, শর্করা, চর্বি, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, প্রোটিন ইত্যাদি থাকে কোষ রসের মধ্যে। প্রাণী কোষে কোষগহ্বর থাকে না, থাকলেও ছোট থাকে। এর কোষগহ্বরের ভিতরে কি কি পদার্থ থাকে বলছি? আমিষ, শর্করা, স্নেহ, জৈব অ্যাসিড, প্রোটিন, বিভিন্ন ধরনের অজৈব লবণ, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি। কি কি বলেছি? বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ বা শর্করা, স্নেহ, প্রোটিন, জৈব অ্যাসিড, বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ এবং পানি। লাইসোজোম কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর যে উৎসেচক থাকে, এই উৎসেচক আগত জীবাণুগুলোকে খেয়ে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আবৃত থাকে, তাই অন্যান্য অঙ্গাণুগুলো এর সংস্পর্শে এলেও কোনো ক্ষতি হয় না। অন্যান্য অঙ্গাণুগুলো এর সংস্পর্শে এলেও তা হজম হয় না। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণু সম্পর্কে বুঝতে পেরেছ। ক্লাসের শেষ পর্যন্ত থাকবে। এখানে আমরা গলজি বস্তুর চিত্র দেখছি। কি কি আছে? সিস্টার্নি, বৃহৎ ভেসিকল এবং ক্ষুদ্র ভেসিকল। তোমরা ইতিমধ্যে জেনেছো এটি একটি সাইটোপ্লাজমীয় ঝিল্লিযুক্ত অঙ্গাণু। সাইটোপ্লাজমে অবস্থিত কতগুলো ঘন সন্নিবিষ্ট চওড়া সিস্টার্নি, থলির মতো ভ্যাকুয়াল এবং ক্ষুদ্র ভেসিকল এর সমন্বয়ে গঠিত একটি জটিল অঙ্গাণু হলো গলগি বস্তু বা গলজি বস্তু। স্নায়ুবিজ্ঞানী ক্যামিলো গলজি 1898 সালে পেঁচা ও বিড়ালের মস্তিষ্কের কোষে এই গলজি বস্তু আবিষ্কার করেন। গলজি বস্তুকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়। প্যাকেজিং কেন্দ্র। এখানে যে ভ্যাকুয়াল দেখছো চিত্রের মধ্যে, এই ভ্যাকুয়ালই বৃহৎ ভেসিকল নামে চিহ্নিত করা আছে। আমরা কি কি দেখলাম? সিস্টার্নি, ভ্যাকুয়াল এবং ভেসিকল। এই গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে উদ্ভিদ কোষেও কদাচিৎ দেখা যায়। ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গলগি 1898 সালে গলজি বস্তু আবিষ্কার করেন। তার নাম অনুসারেই গলজি বস্তুর নামকরণ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো গলজি বস্তুর কাজ।
এটি এনজাইম ও হরমোনের নিঃসরণে সহায়তা করে, লিপিড সংশ্লেষণ ও প্রোটিনকরণ করে, কোষঝিল্লি নবায়ন ও কোষপ্রাচীর গঠনের মাধ্যমে কোষ বিভাজনে সাহায্য করে, শুক্রাণু গঠন ও বিপাকীয় কাজে সহায়তা করে, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে, লাইসোসোম তৈরি করে ও কোষস্থ পানি বের করে দেয়, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশ নেয়। গোলজি বস্তুর কাজ ভালোভাবে পড়ে আয়ত্তে আনার চেষ্টা করবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? কোষের সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজমিক অংশের মধ্যে জালক আকারে বিস্তৃত একক পর্দা বিশিষ্ট অসম আকৃতির কোষীয় অঙ্গাণুকে বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সংক্ষেপে ER। একে এন্ডোপ্লাজমিক জালিকাও বলে। এন্ডোপ্লাজমিক জালিকার আবিষ্কার গ্রানিয়ার 1897 সালে প্রথম কোষে দেখেন। 1945 সালে বিজ্ঞানী পোর্টার, ক্লড এবং ফ্রুলাম একত্রে সর্বপ্রথমে এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন বর্ণনা করেন। আবার বলছি, গ্রানিয়ার 1897 সালে প্রথম কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখেন। সাইটোপ্লাজমের মধ্যে দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়, মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম দানা এন্ডোপ্লাজমিকের গায়ে লেগে থাকলেই তা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম দানা না থাকলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই চিত্রে একটি উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছ। এই উদ্ভিদ কোষের ভিতরে একটি আপাত ফাঁকা স্থান দেখা যাচ্ছে। এই ফাঁকা স্থানটি হলো কোষগহ্বর। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হলো বৃহৎ কোষগহ্বর। এর প্রধান কাজ কি? কোষরস ধারণ করা। কি আছে? অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বিজাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক, পানি। প্রাণীকোষে কোষগহ্বর সাধারণত অনুপস্থিত, যদি থাকে তবে সেগুলো আকারে ছোটই হয়। আশা করছি বুঝতে পেরেছ। আমরা এখানে কোষগহ্বর দেখছি উদ্ভিদ কোষের মধ্যে। উদ্ভিদ কোষের বিশেষ বৈশিষ্ট্য হলো বড় কোষগহ্বর। এই চিত্রে লাইসোজোম কণা। এই লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুকে ধ্বংস করে খেয়ে ফেলে, হজম করে ফেলে। এর পরিপাক করার যে উৎসেচকগুলো আছে তা একটি পর্দা দিয়ে আলাদা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কোষটি মারা যায়। আজকের ক্লাসের বাড়ির কাজ, এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ এই চিত্র এর গঠন ও কাজ বর্ণনা করো। বাড়ির কাজ লিখে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। যারা এসএস পরীক্ষার্থী আছো তারাও বাড়ির কাজ লিখে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আশা করছি আজকে ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো। বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজ লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের এসএসসি পরীক্ষার সিলেবাসে অধ্যায় 2 আছে, জীবকোষ ও টিস্যু বিষয়বস্তু আছে, তাই এসএসসি পরীক্ষার্থীরাও ক্লাসে দেখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।